আমি আহমেদ জুবায়ের পাঠ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী থেকে। আমার টাকার দরকার, বাড়ি না গেলে টাকা পাওয়া যাবে না। বৃদ্ধা মা আর স্ত্রী এবং মেয়েটিকে দেখতে ইচ্ছে করছিল। আমি ফরিদপুরের সালাম সাহেবকেও খবর দিলাম গোপালগঞ্জে একটা সভা করব, তিনি যেন উপস্থিত থাকেন। গোপালগঞ্জে আওয়ামী মুসলিম লীগ সংগঠন হয়ে গেছে। পুরোনো মুসলিম লীগ কমিটিকেই আওয়ামী লীগ কমিটিতে পরিণত করা ছিল, কারণ পাকিস্তান সরকার আমাদের বিরোধীদের নিয়ে একটি মহকুমা মুসলিম লীগ অর্গানাইজিং কমিটি গঠন করেছিল। গোপালগঞ্জে খবর দিয়ে আমি বাড়িতে রওনা করলাম। বোধহয় জুলাই মাসের মাঝামাঝি হবে। জনসভা ডাকা হয়েছিল। সালাম খান সাহেব উপস্থিত হলেন। আমিও বাড়ি থেকে আসলাম। সবাই হাজার হাজার সমাগম হয়েছিল। হঠাৎ সকালবেলা ১৪৪ ধারা জারি করা হয়। আমরা সভা মসজিদ প্রাঙ্গণে করব ঠিক করলাম। তাতে যদি ১৪৪ ধারা ভাঙতে হয় তবে ভাঙব। বিরাট মসজিদ এবং সামনে কয়েক হাজার লোক ধরবে। সালাম সাহেবও রাজি হলেন। আমরা যখন সভা শুরু করলাম তখন এসডিও মসজিদে ঢুকে মসজিদের ভিতরে ১৪৪ ধারা জারি করলেন। আমরা মানতে আপত্তি করলাম। পুলিশ মসজিদে ঢুকলে মারপিট শুরু হলো। পুলিশ লাঠিচার্জ করলো এবং দুপক্ষেই কিছু আহত হলো। আমি ও সালাম সাহেব সবস্থান ত্যাগ করতে আপত্তি করলাম। আমাদের গ্রেফতার করা হলো। জনসাধারণ মসজিদ ঘিরে রাখলো। গুলি করা ছাড়া আমাদের কোর্টে বা থানায় নেওয়া সম্ভবপর হবে না। পুলিশ অফিসার বুঝতে পারলো। যতদূর জানা গিয়েছিল, পুলিশ কর্মচারীরা মসজিদের ভিতরে ১৪৪ ধারা জারি করতে রাজি ছিল না। এসডিও সাহেব জোর করেই করেছিলেন। মহকুমা পুলিশ অফিসার বুঝতে পারলেন অবস্থা খুবই খারাপ, গোলমাল হবেই। রাস্তাঘাট বন্ধ করে রেখেছে। তখন আমরাও সালাম সাহেবের কাছে এসে অনুরোধ করলাম, গোলমাল হলে অনেক লোক মারা যাবে, আপনারা তো এখনই জামিন পেয়ে যাবেন। এদের বলে দেন চলে যেতে এবং রাস্তা ছেড়ে দিতে। আমরা আপনাদের কোর্টে নিয়ে যাব এবং এখনই জামিন দিয়ে দেব। সন্ধ্যা হয়ে গেছে। বহুদূর থেকে বহু লোকজন এসেছে। বৃষ্টি হচ্ছে। সন্ধ্যার অন্ধকারে কি হয় বলা যায় না। জনসাধারণের হাতে অনেক লাঠি ও নৌকার বৈঠা আছে। মহকুমা প্রশাসনের কর্মকর্তারা বিশেষ করে আমাকে বক্তৃতা করে লোকজনকে বোঝাতে বললেন। সালাম সাহেব ও গোপালগঞ্জ মহকুমার নেতাদের সঙ্গে আলাপ আলোচনা করে ঠিক হলো আমি বক্তৃতা করে লোকদের চলে যেতে বলবো। আমি বক্তৃতা করলাম, বলার যা ছিল সবই বললাম এবং রাস্তা ছেড়ে দিতে অনুরোধ করলাম। মসজিদ থেকে কোর্ট ৩ মিনিটের রাস্তা মাত্র। পুলিশ ও আমরা কয়েক ঘন্টা আটকে আছি। জনসাধারণ শেষ পর্যন্ত আমাদের রাস্তা দিল। আমাদের সাথেই জিন্দাবাদ দিতে দিতে কোর্টে এলো। রাত ৮ ঘটিকার সময় আমাদের জামিন দিয়ে ছেড়ে দেওয়া হলো। তারপর জনগণ চলে গেল। এটা আমাদের আওয়ামী লীগের মফস্বলের প্রথম সভা এবং সে উপলক্ষে ১৪৪ ধারা জারি। পরের দিন আওয়ামী লীগের অফিস করা হলো। গোপালগঞ্জ মহকুমা আওয়ামী লীগের কনভেনার করা হয়েছিল কাজী আলতাফ হোসেন এবং চেয়ারম্যান করা হয়েছিল মুসলিম লীগের সভাপতি কাজী মোশাররফ হোসেন অ্যাডভোকেটকে। এই সময় একটা সামান্য ঘটনা মনে হচ্ছে। আমি ও কাজী আলতাফ হোসেন ঠিক করলাম মাওলানা শামসুল হক সাহেবের সাথে দেখা করব। মাওলানা সাহেবের বাড়িও আমাদের ইউনিয়নে। জনসাধারণ তাকে আলেম সাহেব হিসেবে খুবই শ্রদ্ধা করত। আমরা দুইজন রাত ১০টায় একটা মাঝির নৌকায় করে রওনা দিলাম। নৌকা ছোট্ট, একজন মাঝি। মধুমতি দিয়ে রওনা করলাম, কারণ তার বাড়ি মধুমতির পাড়ে। মধুমতির একদিকে ফরিদপুর, অন্যদিকে যশোর ও খুলনা জেলা। নদীটা এক জায়গায় খুব চওড়া। মাঝে মাঝে সেই জায়গায় ডাকাতি হয় আমাদের জানা ছিল। ঠিক যখন আমাদের নৌকা সেই জায়গায় এসে হাজির হয়েছিল তখন আমরা খুবই ক্লান্ত ছিলাম বলে ঘুমিয়ে পড়েছিলাম। পানির দেশের মানুষ নৌকায় ঘুমাতে কোনোই কষ্ট হয় না। কাজী সাহেব তখনও ঘুমান নাই। এই সময় একটা ছিপ নৌকা আমাদের নৌকার কাছে এসে হাজির হলো। ৪ জন লোক নৌকার মাঝিকে জিজ্ঞেস করলো আগুন আছে কিনা। আগুন চেয়েই এই ডাকাতরা নৌকার কাছে আসে, এই তাদের পন্থা। আমাদের নৌকার কাছে এসে জিজ্ঞেস করলো নৌকা যাবে কোথায়। মাঝি বলল টুঙ্গিপাড়া আমার গ্রামের নাম। নৌকায় কে? মাঝি আমার নাম বলল। ডাকাতরা মাঝিকে বৈঠা দিয়ে ভীষণভাবে একটা আঘাত করে বলল, শালা আগে বলতে পারো নাই শেখ সাহেব নৌকায়? এই কথা বলে নৌকা ছেড়ে দিয়ে তারা চলে গেল। মাঝি মার খেয়ে চিৎকার করে নৌকার হাল ছেড়ে দিয়ে ভিতরে ঢুকে পড়ল। মাঝির চিৎকারে আমার ঘুম ভেঙে গিয়েছিল। কাজী সাহেব জেগেছিলেন। তার ঘড়ি, টাকা, আংটি সব কিছু লুকিয়ে ফেলেছিলেন ভয়ে। কাজী সাহেব শৌখিন লোক ছিলেন, ব্যবসায়ী মানুষ, টাকা পয়সাও ছিল অনেক। আমি উঠে জিজ্ঞেস করলাম, ব্যাপার কি কাজী সাহেব? ও মাঝিকে আমাকে এই গল্প বলল। কাজী সাহেব বললেন, ডাকাতরা আপনাকে শ্রদ্ধা করে, আপনার নাম করেই বেঁচে গেলাম, না হলে উপায় ছিলই না। আমি বললাম, বোধহয় ডাকাতরা আমাকে ওদের দলের একজন বলে ধরে নিয়েছে। দুইজনে খুব হাসাহাসি করলাম। কিন্তু বিপদ হলো মাঝিকে নিয়ে, কারণ সে আঘাত খেয়ে তার পিঠে খুবই ব্যথা করছে। বাধ্য হয়ে কিছু দূর এসে আমরা এক গ্রামের পাশে নৌকা রাখতে হলো। যেখানে খুব ভোরে পৌঁছবো সেখানে পৌঁছালাম প্রায় 10টায়।
মাওলানা সাহেব মাদ্রাসায় তার সাথে আলাপ করে আমাদের বাড়িতেই নিয়ে গেলেন। আমরা কয়েকদিন বাড়িতে ছিলাম। আব্বা খুবই দুঃখ পেয়েছেন। আমি আইন পড়ব না শুনে বললেন, যদি ঢাকায় না পড়তে চাও তবে বিলেত যাও, সেখান থেকে বারেট ল ডিগ্রি নিয়ে এসো, যদি দরকার হয় আমি জমি বিক্রি করে তোমাকে টাকা দিব। আমি বললাম, এখন বিলেত গিয়ে কী হবে? অর্থ উপার্জন করতে আমি পারবো না। আমার ভীষণ জেদ হয়েছে মুসলিম লীগ নেতাদের বিরুদ্ধে। যে পাকিস্তানের স্বপ্ন দেখেছিলাম এখন দেখি তার উল্টো হয়েছে। তার একটা পরিবর্তন করা দরকার। জনগণ আমাদের জানতো এবং আমাদের কাছেই প্রশ্ন করত, স্বাধীন হয়েছে দেশ, তবু মানুষের দুঃখ কষ্ট দূর হবে কেন? দুর্নীতি বেড়ে গেছে, খাদ্যাভ্যাস দেখা দিয়েছে। বিনা বিচারে রাজনৈতিক কর্মীদের জেলে বন্ধ করে রাখা হচ্ছে। বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে মুসলিম লীগ নেতারা মানবেন না। পশ্চিম পাকিস্তানের শিল্প কারখানা গড়া শুরু হয়েছে, পূর্ব পাকিস্তানের দিকে নজর দেওয়া হচ্ছে না। রাজধানী করাচি, সব কিছুই পশ্চিম পাকিস্তানে। পূর্ব বাংলায় কিছুই নেই। আব্বাকে সব কিছুই বললাম। আব্বা বললেন, আমাদের জন্য কিছুই করতে হবে না, তুমি বিবাহ করেছো, তোমার মেয়ে হয়েছে, তোমার জন্য তো কিছু একটা করা দরকার। আমি আব্বাকে বললাম, আমি তো আপনাদের জন্য জমি জমা যথেষ্ট করেছেন, যদি কিছু না করতে পারি বাড়ি চলে আসব, তবে অন্যায়কে প্রশ্রয় দেওয়া চলতে পারে না। আমাকে আর কিছুই বললেন না। রেনু বলল, এভাবে তোমার কতকাল চলবে? আমি বুঝতে পারলাম যখন আমি ওর কাছে এলাম। রেনু আড়াল থেকে সব কথা শুনছিল। রেনু খুব কষ্ট করতো, কিন্তু কিছুই বলতো না। নিজে কষ্ট করে আমার জন্য টাকা পয়সা জোগাড় করে রাখতো যাতে আমার কষ্ট না হয়। আমি ঢাকায় রওনা হয়ে আসলাম। রেনুর শরীর খুবই খারাপ হয়ে এসেছিল। ইত্তেহাদের কাজটা আমার ছিল। মাঝে মাঝে কিছু টাকা পেতাম। যদিও দৈনিক ইত্তেহাদের অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছিল। পূর্ব বাংলা সরকার প্রায়ই ব্যান্ড করেছিল, এজেন্টরা টাকা দেয় না। পূর্ব বাংলায় কাগজও বেশি চলত। ঢাকায় এসে ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে যাতে তাড়াতাড়ি হয় তার ব্যবস্থা করলাম। এর পূর্বে আর কাউন্সিল সভা হয়নি। নির্বাচন হওয়া দরকার, আর আমিও বিদায় নিতে চাই। ঢাকার তাজমহল সিনেমা হলে কনফারেন্স হল আমার সভাপতিত্বে। আমি আবার বক্তৃতায় বললাম, আজ থেকে আমি আর আপনাদের প্রতিষ্ঠানের সভ্য থাকব না। ছাত্র প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকার আর আমার কোনো অধিকার নাই। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, কারণ আমি আর ছাত্র নেই। তবে পূর্ব পাকিস্তান ছাত্রলীগ যে নেতৃত্ব দিয়েছে, পূর্ব বাংলার লোক কোনোদিন তা ভুলতে পারবে না। বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য যে ত্যাগ স্বীকার আপনারা করেছেন, এদেশের মানুষ চিরজীবন তা ভুলতে পারবে না। আপনারা এদেশের বিরোধী দল সৃষ্টি করেছেন। শক্তিশালী বিরোধী দল না থাকলে গণতন্ত্র চলতে পারে না। এটাই ছিল বক্তৃতার সারাংশ। একটা লিখিত ভাষণ আমি দিয়েছিলাম, আমার কাছে তার কপি নেই। নির্বাচন হয়েছিল, দবিরুল ইসলাম তখন জেগেছিল, তাকে সভাপতি ও খালেক নওয়াজ খানকে সাধারণ সম্পাদক করা হয়েছিল। দবিরুল সম্বন্ধে কারো আপত্তি ছিল না, তবে খালেক নওয়াজ সম্বন্ধে অনেকের আপত্তি ছিল, কারণ সে একটু বেশি কথা বলতো। শেষ পর্যন্ত আমি সকলকে বুঝিয়ে রাজি করলাম। আমার বিদায়ের সময় অনুরোধ কেউ ফেলল না। আমি স্বীকার করতে বাধ্য হচ্ছি, আমার মনোনীত প্রার্থী খালেক নওয়াজ প্রতিষ্ঠানের মঙ্গলের চেয়ে অমঙ্গলই বেশি করলেন। সে চেষ্টা করতে সত্য, কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার ছিল না। আর অন্যের কথা শুনতো, নিজে ভালো মন্দ বিচার করতে পারতো না বা করার ক্ষমতা ছিল না। একমাত্র ঢাকা সিটি ছাত্রলীগের সম্পাদক আব্দুল ওবায়দুলের জন্য প্রতিষ্ঠানের সভাপতি হতে পারে নাই। পরে ওয়াহুদ পূর্ব পাকিস্তানের ছাত্রলীগের সাধারণ সম্পাদক হয়েছিল। যদিও আমি সদস্য ছিলাম না, তবু ছাত্রনেতারা আমার সাথে যোগাযোগ রক্ষা করতেন। প্রয়োজনীয় যত বুদ্ধি পরামর্শ দিতে কার্পণ্য করি নাই। এরা আমাকে ছাত্রলীগের প্রতিষ্ঠাতা হিসেবে শ্রদ্ধা করছে। শামসুল হক সাহেব অনেক পরিশ্রম করে একটা ড্রাফট ম্যানিফেস্টো গণতন্ত্রের খসড়া করেছেন। আমাদের নিয়ে তিনি অনেক আলোচনা করেছিলেন। আমরা একমত হয়ে ওয়ার্কিং কমিটির সভায় ম্যানিফেস্টো গণতন্ত্র নিয়ে আলোচনা শুরু করলাম। কয়েকদিন পর্যন্ত সভা হলো। দু একবার শামসুল হক সাহেবের সাথে ভাসানী সাহেবের একটু গরম আলোচনা হয়ে যায়, কারণ এই সমস্ত জানতে হলে অনেক শিক্ষার প্রয়োজন, তা আপনার নাই। মাওলানা সাহেব ক্ষেপে মিটিং স্থান ত্যাগ করলেন। আমি শামসুল হক সাহেবকে বুঝিয়ে বললাম, তিনি বুঝতে পারলেন। কথাটা সত্য হলেও বলা উচিত হয় নাই। ফলে হক সাহেব নিজে গিয়ে মাওলানা সাহেবকে অনুরোধ করে নিয়ে আসলেন। শামসুল হক সাহেব রাগ বেশি সময় থাকতো না। মাওলানা ভাসানী সাহেবকে ভার দেওয়া হয়েছিল ওয়ার্কিং কমিটির সদস্যদের নমিনেশন দিতে। তিনি যে সমস্ত লোককে নমিনেশন দিয়েছিলেন তা আমার মোটেই পছন্দ ছিল না। তাকে আমি বললাম, আপনি এ সমস্ত লোক কোথায় পেলেন আর ওয়ার্কিং কমিটির সদস্য করলেন? এরা তো সুযোগ পেলেই চলে যাবে। মাওলানা সাহেব বললেন, আমি কি করব? কাউকে তো ভালো করে জানিও না, চিনিও না। তোমরা
ছাত্ররা যাদের নাম দিয়েছো তাদেরই সদস্য করে দিয়েছি। আমি বললাম, দেখবেন বিপদের সময় এরা কী করে। ওয়ার্কিং কমিটি ড্রাফট ম্যানিফেস্টো গ্রহণ করলো এবং কাউন্সিল সভা থেকে ডেকে অনুমোদন করে সব ঠিক করা হলো। ড্রাফট ম্যানিফেস্টো ছাপিয়ে দেওয়া হবে, কারো কোনো প্রস্তাব থাকলে তাও পেশ করা হবে। জনমত যাচাই করার জন্য আমরা ড্রাফট রাখলাম। তাতে পূর্ব পাকিস্তানকে পূর্ব আঞ্চলিক স্বায়ত্তশাসন দেবার প্রস্তাব করা হলো। কেবলমাত্র দেশ রক্ষা, বৈদেশিক নীতি ও মুদ্রা কেন্দ্রের হাতে থাকবে। বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করতে হবে, এই কথাও বলা হলো। আরও অনেক অর্থনৈতিক ও রাজনৈতিক প্রোগ্রাম নেওয়া হয়েছিল। আমাদের প্রতিষ্ঠানের কাজে আড্ডা নিয়ে করলাম। মাওলানা সাহেব, শামসুল হক সাহেব ও আমি ময়মনসিংহ জেলার জামালপুর মহকুমায় প্রথম সভা করতে যাই। জামালপুরের উকিল হায়দার আলী মল্লিক সাহেব আওয়ামী লীগ গঠন করেছেন। ছাত্রনেতা হাতেম আলী তালুকদার যথেষ্ট পরিশ্রম করেছিল এই সভা কামিয়াব করার জন্য। আমরা যখন সবাই উপস্থিত হলাম তখন বিরাট জনসমাগম হয়েছে দেখতে পারলাম। যখনই সভা আরম্ভ হবে 10-15 জন লোককে চিৎকার করতে দেখলাম। আমরা ওদিকে ভ্রুক্ষেপ না করে সভা আরম্ভ করলাম। জামালপুরের নেতারা ঠিক করেছিল শামসুল হক সাহেব সভাপতিত্ব করবেন আর মাওলানা সাহেব প্রধান বক্তা হবেন। সভা আরম্ভ হওয়ার সাথে সাথে 144 ধারা জারি করা হলো। পুলিশ এসে মাওলানা সাহেবকে একটা কাগজ দিল। আমি বললাম, মানি না 144 ধারা, আমি বক্তৃতা করবই। মাওলানা সাহেব দাঁড়িয়ে বললেন, 144 ধারা জারি করা হয়েছে, আমাদের সভা করতে দেবে না, আমি বক্তৃতা করতেও চাই না। তবে আসুন আপনারা মোনাজাত করুন, আল্লাহুম্মা আমিন। মাওলানা সাহেব মোনাজাত শুরু করলেন। মাইক্রোফোন সামনেই আছে, আধা ঘন্টা পর্যন্ত চিৎকার করে মোনাজাত করলেন, কিছু বাকি রাখলেন না, যা বলার সবই বলে ফেললেন। পুলিশ অফিসার ও সিপাহীরা হাত তুলে মোনাজাত করতে লাগলো। আধা ঘন্টা মোনাজাত, পুরো বক্তৃতা মাওলানা সাহেব সভা শেষ করলেন। পুলিশ ও মুসলিম লীগ ওয়ালারা বেওকুফ হয়ে গেল। রাতে এক বাড়িতে খেতে গেলেন মাওলানা সাহেব। রাগ, খাবেন না। তিনি থাকতে কেন শামসুল হক সাহেবের নাম প্রস্তাব করা হলো সভাপতিত্ব করার জন্য। এক মহাবিপদে পড়ে গেলাম আমরা। মাওলানা সাহেবকে আমি বোঝাতে চেষ্টা করলাম, লোকে কী বলবে। তিনি কি আর বুঝতে চান, তাকে নাকি অপমান করা হয়েছে। শামসুল হক সাহেবও রাগ হয়ে বলেছেন, মাওলানা হক সাহেব সকলের সামনে কথা বলছেন কেন। এই এতদিনে আমি বুঝতে পারলাম মাওলানা সাহেবের উদারতার অভাব। তবুও তাকে আমি শ্রদ্ধা ও ভক্তি করতাম, কারণ তিনি জনগণের জন্য ত্যাগ করতে প্রস্তুত। যে কোনো মহৎ কাজ করতে হলে ত্যাগ ও সাধনার প্রয়োজন। যারা ত্যাগ করতে প্রস্তুত নয় তারা জীবনে কোনো ভালো কাজ করতে পারে না, এ আমার বিশ্বাস ছিল। আমি বুঝতে পারলাম যে এদেশে রাজনীতি করতে হলে ত্যাগের প্রয়োজন আছে এবং ত্যাগ আমাদের করতে হবে পাকিস্তানের জনগণকে সুখী করতে হলে। মুসলিম লীগ সরকার নির্যাতন চালাবে এবং নির্যাতন ও জুলুম করেই ক্ষমতায় থাকতে চেষ্টা করবে। নির্যাতনের ভয় পেলে বেশি নির্যাতন ভোগ করতে হয়। এখনও মুসলিম লীগের নামে মানুষকে ধোঁকা দেওয়া সম্ভব হচ্ছে কিছুটা, কিন্তু বেশি দিন ধোঁকা দেওয়া চলবে না। মুসলিম লীগের নামের যে মোহ এখনও আছে, জনগণকে বুঝতে পারলে এবং শক্তিশালী সংগঠন গড়ে তুলতে পারলে মুসলিম লীগ সরকারের অত্যাচার করতে সাহস পাবে না। আমরা ঢাকায় ফিরে এলাম। আরমানিটোলা ময়দানে এক জনসভা ডাকলাম, কারণ তখন খাদ্য পরিস্থিতি খুবই খারাপ, লোকের দুরবস্থার সীমা নাই। মাওলানা সাহেব সভাপতিত্ব করলেন। আতাউর রহমান খান, শামসুল হক সাহেব ও আমি বক্তৃতা করলাম। মুসলিম লীগ চেষ্টা করছিল গোলমাল সৃষ্টি করতে। বাচ্চা মিয়া আমাদের দলে চলে আসায়, জনগণের সমর্থন থাকায় তারা সাহস পেল না। এত বড় সভা এর পূর্বে আর হয় নাই, বিরাট সমাগম হয়েছে। জনসাধারণ ও ঢাকার লোকের ভুল ভাঙতে শুরু করেছে। আর আমরা যারা বক্তৃতা করলাম সকলেই পাকিস্তান আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলাম। আমাদের রাষ্ট্রের দুশ্মন বললে জনগণ মানতে রাজি ছিল না, কারণ আমরা প্রথম কাতারের কর্মী ছিলাম। মাওলানা ভাসানী এই সভায় ঘোষণা করলেন, জনাব লিয়াকত আলী খান ঢাকায় আসছেন অক্টোবর মাসে। আমরা তার সাথে খাদ্য সমস্যা ও রাজবন্দীদের মুক্তির ব্যাপার নিয়ে আলোচনা করতে চাই। যদি তিনি দেখা না করেন আমাদের সাথে, তাহলে আমরা আবার সভা করব, শোভাযাত্রা করে তার কাছে যাব। কয়েকদিন পরেই আমাদের কাগজে দেখলাম লিয়াকত আলী খান 12 অক্টোবর ঢাকায় আসবে। মাওলানা সাহেব আমাকে টেলিগ্রাম করতে বললেন, যাতে তিনি ঢাকায় এসে আমাদের একটা ডেপুটেশনের সাথে সাক্ষাৎ করা। মাওলানা সাহেবের নামেই টেলিগ্রামটা পাঠানো হয়েছিল। জনাব শামসুল হক সাহেব একটু ব্যস্ত ছিলেন, কারণ তিনি বিবাহের দিন ঘড়িয়ে এসেছে। আমাকেই পার্টির সমস্ত কাজ দেখতে হতো, যদিও তার সাথে পরামর্শ করেই করতাম। তিনি আমাকে বললেন, প্রতিষ্ঠানের কাজ তুমি চালিয়ে যাও। আমাদের মধ্যে এতই মিল ছিল যে কোনো ভুল বোঝাবুঝির অবসান হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি বুঝতে পারতাম মাওলানা সাহেব হক সাহেবকে অপছন্দ করতে শুরু করেছেন। সুযোগ পেলেই তার বিরুদ্ধে বলতেন। আমি চেষ্টা করতাম যাতে ভুল বোঝাবুঝি না হয়। যদি মাওলানা সাহেব প্রকাশ্যে কিছু বলার সাহস পেতেন না। এই সময় একজনের অবদান অস্বীকার করলে অন্যায় করা হবে।
বেগম আনোয়ারা খাতুন এমএলএ প্রতিষ্ঠানের জন্য যথেষ্ট কাজ করতেন। দরকার হলে টাকা পয়সা দিয়েও সাহায্য করতেন। আতাউর রহমান সাহেবকে ডাকলেই পাওয়া যেত। তিনি পূর্বে রাজনীতি করেন নাই এবং রাজনীতির জ্ঞানও তত ছিল না। লেখাপড়া জানতেন, কাজ করার আগ্রহ এবং আন্তরিকতা ছিল। আমার সাথে তার একটা সম্বন্ধ গড়ে উঠতে লাগলো। জেলায় জেলায় সোহরাওয়ার্দী সাহেবের সমর্থকরা আওয়ামী লীগে যোগদান করতে শুরু করলো। একসময় কলকাতা ইত্তেহাদ কাগজ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। সোহরাওয়ার্দী সাহেব কলকাতা ত্যাগ করে করাচি চলে গিয়েছিলেন। মানিক ভাই ঢাকায় এসে পৌঁছেছেন প্রায় নিঃস্ব অবস্থায়। তিনিও এসে মোগলটুলিতে উঠেছেন। সোহরাওয়ার্দী সাহেব সামান্য কিছু কাপড় ছাড়া আর কিছু নিয়ে আসতে পারেননি। ভারত সরকার তার সর্বোচ্চ ক্রোপ করে রেখেছে। অনেকে শুনে আশ্চর্য হবেন, শহীদ সাহেবের কলকাতা নিজের বাড়ি ছিল না। 40 নম্বর থিয়েটার রোডের বাড়ি, ভাড়া করা বাড়ি। তিনি করাচিতে তার ভাইয়ের কাছে উঠলেন, কারণ তার খাবার পয়সাও ছিল না। ঢাকার পুরনো নেতাদের মধ্যে কামরুদ্দিন সাহেব যোগদান করেন এই পার্টিতে। তবে আব্দুল কাদের সর্দার আমাদের অর্থ দিয়ে সাহায্য করেছিলেন। তার অর্থবল ও জনবল দুইটাই ছিল। ঢাকা খাজা বংশের সাথে জীবনভর মোকাবেলা করেছেন। গরিবদের সাহায্য করতেন, তাই জনসাধারণ থেকে ভালোবাসত। আমরা এখনও জেলা কমিটিগুলো গঠন করতে পারিনি, তবে দু একটা জেলায় কমিটি গঠন হয়েছিল। চট্টগ্রামে এম এ আজিজ ও জহুর আহমেদ চৌধুরীর নেতৃত্বে এবং যশোরে খড়কির পীর সাহেব এবং হাবিবুর রহমান অ্যাডভোকেটের নেতৃত্বে। মশিউর রহমান সাহেব ও খালেক সাহেব সাহায্য করেছিলেন, কিন্তু প্রকাশ্যে তখনও যোগদান করেন নাই। ফরিদপুরের সালমান খান সাহেবের নেতৃত্বে অর্গানাইজিং কমিটি গঠন করা হয়েছিল। 1949 সালের ভিতরেই আমরা সমস্ত জেলায় প্রতিষ্ঠান গড়ে তুলব ঠিক করেছি। ছুটি থাকলে আমরা সমস্ত জেলায় বের হব। সাড়া যা পাচ্ছি তাতে আমাদের মধ্যে একটা নতুন মলবনের সৃষ্টি হয়েছিল। নবাবজাদা লিয়াকত আলী খান মাওলানা সাহেবের টেলিগ্রামের উত্তর দেওয়ারও দরকার মনে করলেন না। আমরা জানতে পারলাম তিনি 12ই অক্টোবর ঢাকা আসবেন। তিনি প্রেস রিপোর্টারদের কাছে বললেন, আওয়ামী লীগ কি তিনি জানেন না। আমরা 11ই অক্টোবর আরমানিটোলায় ময়দানে সভা আহ্বান করলাম। আমাদের একটা মাইক্রোফোন ছিল। যখন আমাদের কর্মীরা সভার প্রচার করছিল ঘোড়ার গাড়ি করে নবাবপুর রাস্তায়, তখন বেলা 3টা কি 4টা হবে। একদল মুসলিম লীগ কর্মী, গুন্ডাও বলতে পারা যায়, আমাদের কর্মীদের মেরে মাইক্রোফোনটা কেড়ে নিয়ে যায়। একটা ঘোড়ার গাড়িতে মাত্র 3 জন কর্মী ছিল। কোন আইন শৃঙ্খলা দেশে নাই বলে মনে হচ্ছিল। কর্মীরা এসে আমাকে খবর দিল মোগলটুলি আওয়ামী লীগ অফিসে। আমি 8-10 জন কর্মী নিয়ে আলোচনা করছিলাম। আমাদের কর্মীরা কয়েকজনের মুখ চিনতে পেরেছে, কারণ পূর্বেই একসাথেই কাজ করেছে। আমি বললাম, এ তো বড় অন্যায়, চলো আমি এদের কাছে জিজ্ঞাসা করি আর অনুরোধ করি মাইক্রোফোনটা ফেরত দিতে। যদি দেয় ভালো, না দেয় কি আর করা যাবে, থানায় একটা এজাহার করে রাখা যাবে। আমার সাথে ছাত্রলীগের নুরুল আজহার আর চকবাজারের নাজির মিয়া এবং আব্দুল হামিদ। তখন সিটি আওয়ামী লীগের আমরা ভিক্টোরিয়া পার্কের কাছে ওদের অফিসে রওনা হলাম, কারণ আমি খবর নিলাম ওরা ওখানেই আছে। কোঅপারেটিভ ব্যাংকের উপরের তলায় তারা ওঠা বসা করে। আমি সেখানে পৌঁছে দেখলাম ওদের কয়েকজন দাঁড়িয়ে আলাপ করছে। আমি ইব্রাহিম ও আলাউদ্দিনকে চিনতাম, তারা মুসলিম লীগের কর্মী ছিল আমাদের সাথে। বললাম, আমাদের মাইক্রোফোনটা নিয়েছে কেন? এ তো বড় অন্যায় কথা, মাইক্রোফোনটা দিয়ে দাও। আমাকে বলল, আমরা নেই নাই, কে নিয়েছে জানি না। নুরুল ইসলামের কাছ থেকেই কেড়ে নেওয়ার সময় এর উপস্থিত ছিল। নুরুল ইসলাম বলল, আপনি তো দাঁড়ানো ছিলেন। তখন কথা কাটাকাটি চলছিল। এ সময় ইয়ার মোহাম্মদ খান হাফিজউদ্দিন নামে আরেকজন মুসলিম লীগ কর্মীকে নিয়ে রিকশায় যাচ্ছিলেন। আমি ইয়ার মোহাম্মদকে সাহেবকে ডাক দিলাম এবং বললাম ঘটনাটা। ইয়ার মোহাম্মদ খান সাহেব ঢাকার পুরানা লোক, বংশমর্যাদা, অর্থবল, লোকবল সকল কিছুই তার আছে। তিনি বললেন, কেন তোমরা মাইক্রোফোনটা কেড়ে নিয়েছো? এটা কি মগের মুল্লুক? এর মধ্যে একজন বলে বসলো, নিয়েছি তো কি হয়েছে? ইয়ার মোহাম্মদ হাত উঠিয়ে ওর মুখে এক চড় মেরে দিলেন। হালিমও এক ঘুষি মেরে দিল। পিছনে ওদের অনেক লোক লুকিয়েছিল, তারা আমাদের আক্রমণ করলো। হালিম ওদের কাছ থেকে ছুটে ওর মহল্লার দিকে দৌড় দিল লোক আনতে। প্রেসিডেন্সি লাইব্রেরির মালিক হুমায়ুন সাহেব বের হয়ে ইয়ার মোহাম্মদ খানকে তার লাইব্রেরির ভিতরে নিয়ে গেলেন। এরা বাইরে বসে গালাগালি শুরু করলো। আমিও রিক্সা নিয়ে ছুটলাম আওয়ামী লীগ অফিসে। সেখানেও আমার 10-12 জন কর্মী আছে। ওরা ঠিক পায় নাই আমি যখন চলে আসি, না হলে আমাকেও আক্রমণ করতো। হাফিজউদ্দিন রিকশা নিয়ে ইয়ার মোহাম্মদ খান সাহেবের মহল্লায় খবর দিল। সাথে সাথে তার ভাই, আত্মীয়স্বজন, মহল্লার লোক যে অবস্থায় ছিল সে অবস্থায় হাজির হলো। ভিক্টোরিয়া পার্কে হালিম ও তার মহল্লা থেকে লোক নিয়ে এসে হাজির হলো, যারা এতক্ষণ ইয়ার মোহাম্মদ খানকে গালাগালি করছিল। কে কোথা দিয়ে পালালো খুঁজে পাওয়া গেল না। খাজাবাড়ির অনেক লোক এদের সাথে ছিল। একজন মন্ত্রীও উপরের তলায় বসে সব কিছু দেখছিল, তার দলের কীর্তিকলাপ। আমি এসে দেখলাম পুলিশ এসে গেছে। ইয়ার মোহাম্মদকে নিয়ে এরা শোভাযাত্রা করে
মহল্লায় যেয়ে মুসলিম লীগ অফিস আক্রমণ করলো, কারণ লীগ অফিস রায় সাহেবের বাজারেই ছিল। কয়েকজন গুন্ডা প্রকৃতির লোক এই মহল্লায় ছিল, গুন্ডামি করত, ছাত্রদের মারতো টাকা খেয়ে। তাদের ধরে নিয়ে মহল্লায় বিচার বসলো। ঢাকার মহল্লার বিচার ছিল মসজিদে নিয়ে হাজির করতো এবং বিচারের দোষী সাব্যস্ত হলে মারা হতো। এটি ছিল এদের কোর্ট কাচারি। রায় সাহেবের বাজার দিয়ে কোনো ছাত্র শোভাযাত্রা বা আমাদের কর্মীদের দেখলে আক্রমণ এবং মারপিট করা হতো। অনেক কর্মী ও ছাত্রকে মার খেতে হয়েছে। এই দিনের পর থেকে আর কোনো দিন ওই এলাকায় কেউ মারপিট করার সাহস পায়নি। এয়ার মোহাম্মদ খানও এরপর থেকে সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে শুরু করলেন। তাতে আমাদের শক্তিও ঢাকা শহরে বেড়ে গেল। আমিও মহল্লায় মহল্লায় ঘুরে একদল যুবক কর্মী সৃষ্টি করলাম। এই সময় শমশাবাদ ও বংশালের একদল যুবকর্মী আওয়ামী লীগে যোগদান করলো। শমশাবাদ আরমানিটোলা ময়দানের পাশেই ছিল। আরমানিটোলা সভার বন্দোবস্ত এখন এরাই করতে শুরু করে। ফলে মুসলিম লীগ শত শত চেষ্টা করেও আর গোলমাল সৃষ্টি করতে পারছিল না আমাদের সভায়।